সবাইকে স্বাগতম ম্যাগনেটিক স্কুলে। আজকে আমরা জীবনী শক্তি চ্যাপ্টার 4 বায়োলজির ক্লাস 9-10, ঠিক আছে নি? এসএসসি 26 এবং 27 বেসের জন্য বিশেষভাবে সেটা আমরা ক্লাস নেব। জীবনী শক্তি, ঠিক আছে, এসএসসি 26 এবং 27 এর জন্য। বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স, জীবনী শক্তি। বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। এখন দেখো, আমরা এই চ্যাপ্টারকে 3টা ভাগে ভাগ করছি, ঠিক আছে। পার্ট ওয়ানে আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সালোক সংশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। পার্ট টুতে আমরা শ্বসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর থার্ড হলো গিয়ে এই পার্টের সিকিউ, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। 2 মার্কের যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তে পার্টটা শুরু করা যাক। এখানে দেখো কি বলছে, জীবন পরিচালনার জন্য জীবকোষে প্রতি মুহূর্তে হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে। হাজারো রকমের কি জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে। এসব বিক্রিয়ার জন্য কম বেশি শক্তির প্রয়োজন। আমরা জানি সব ধরনের বিক্রিয়ার জন্য কি কিছু হোক এবং বেশি হোক, কম অথবা বেশি হোক, শক্তির প্রয়োজন। এবং পৃথিবীতে শক্তির মূল উৎসটাই হলো গিয়ে সূর্য, ঠিক আছে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে, আমরা জানি সবুজ উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিটারে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আমরা জানি যে কোনো সবুজ উদ্ভিদ কি সৌরশক্তিকে কাজে লাগিয়ে কি করে, সৌরশক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তিতে পরিণত করিয়া শর্করা জাতীয় খাবার তৈরি করে, শর্করা জাতীয় খাবার তৈরি করে। বোঝা গেছে? আচ্ছা, এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এবং যেগুলা সবুজ উদ্ভিদ নয়, মানে অসবুজ অথবা প্রাণী, ঠিক আছে নি, এগুলা কি করে, তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। বোঝা গেছে? জীবন পরিচালনার জন্য শক্তির প্রয়োজন। আমরা জানি জীবন পরিচালনার জন্য কোনো না কোনোভাবে শক্তির প্রয়োজন হয়, এবং এই শক্তির জন্য তাদের কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। সবুজ উদ্ভিদের উপর কি নির্ভরশীল, কোনো না কোনো ভাবে। বোঝা গেছে? আজকে আমরা জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স, সরি আগে আমি ভুল বলছি, বায়ো ইনফরমেটিক্স না, বায়ো এনার্জেটিক্স, জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স সম্পর্কে কিতা আমরা জানবো। আর এই যে আমরা আলোচনা করছি, এগুলো হলো বায়ো এনার্জেটিক্স বা জীবনী শক্তির মূল উদ্দেশ্য। জীবনী শক্তির কি মূল উদ্দেশ্য? ক্লিয়ার? ওকে। আবার বলি, আমরা মূল বইকে গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এসএসসি 25-এ আমাদের প্রায় 25টার মধ্যে 25টা এমসিকিউ আমার বইকে কেন্দ্র করে হয়েছে। আমরা যদি বিভিন্ন বোর্ডের দেখি, তাহলে এসএসসি 25-এ বায়োলজির 25টার মধ্যে 25টা এমসিকিউ আমাদের বইটাকে কেন্দ্র করে করা হয়েছে। সেজন্য আমরা বইটাকে মূল ফোকাসে রেখে আমরা সিকিউ, এমসিকিউ, সংক্ষিপ্ত সব ধরনের প্রশ্নই সলভ করব, ঠিক আছে। ওকে, এখন আমরা নেক্সট পেজে যাই। এখন জীবনী শক্তি এর এবং এটিপি এর ভূমিকা। তো এটিপি কি? এটিপি আমরা জানি এডিনোসাইন ট্রাইফসফেট। এটিপি কি? এটিপি আমরা জানি এডিনোসিন ট্রাইফসফেট, এডিপি। আর ও এটিপিটা কিভাবে তৈরি হয়? আমরা জানি এডিপির সাথে ফসফেট গ্রুপ, ঠিক আছে নি, ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। বোঝা গেছে? এখন আমরা দেখো, জীবনী শক্তি বা জৈব শক্তি বলতে আমরা কি বুঝি? আমরা বিশেষ কোনো শক্তিকে বুঝি না। আমরা বিশেষ কোনো শক্তিকে কি বুঝি না। পদার্থবিজ্ঞানে শক্তির যে সংজ্ঞা দেওয়া আছে, এটি আলাদা কিছু নয়। জীবদেহে বা জৈব অণু রাসায়নিক বন্ধন, জীবদেহ অথবা জৈব অণু
যেগুলোই হই, এগুলো রাসায়নিক বন্ধন চিহ্ন করার মাধ্যমে আমরা যেগুলো রাসায়নিক বন্ধন আছে, একক বন্ধন, দ্বিবন্ধন বা যে বন্ধনে সেটা যুক্ত, সেই বন্ধনটাকে আমরা যদি চিহ্ন করি, চিহ্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয়। পরীক্ষার যদি আয় আমাদের জীবনী শক্তি বা জৈব শক্তি কিতা, এক কথায় প্রশ্ন, জৈব অণু রাসায়নিক বন্ধন, আমাদের যে জৈব অণু দিছে, এই জৈব অণুর রাসায়নিক যে বন্ধনটা আছে, এই বন্ধনটা আমি চিহ্ন করব। আর চিহ্ন করার লাগে আমার যে শক্তিটা লাগবো বা যে শক্তিকে আমি প্রয়োগ করব, সেই শক্তিটাই মাত্র কিতা আমার জীবনী শক্তি বা জৈব শক্তি। বোঝা গেছে? ওকে। এখন দেখো, জীবে প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে। কি করে? জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে এবং সংগৃহীত শক্তিটারে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে। এই সংগৃহীত শক্তিটারে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, কখনো বা সঞ্চয়, এবং শেষে সেই শক্তি পরিবেশে ফিরিয়ে দেয়। সাপোজ ধরো আমরা একটা এক্সাম্পল দিই, আমরা সবাই বাজার থেকে লাইট কিনিয়ে আনি, বাল্ব যেটা কিনিয়ে আনি, এলইডি হোক বা নর্মাল বাল্ব। সেই নর্মাল বাল্বের খাসটা কিটা, সেই নর্মাল বাল্বের খাসটা কিটা, সেটা হইল আলোক, যে শক্তিটা আছে সেটা আমাদের আলোক শক্তিতে রূপান্তরিত করে। এই বাল্বটা কি করে? আমাদের আলোক শক্তিতে রূপান্তরিত করে। এই বাল্বটার কাজটা কিটা? এই বাল্বটার কাজটা হইল আলোক শক্তি রূপান্তরিত করে, যেটার সাহায্যে আমরা দেখে পড়াশোনা করি। ঠিক আছে নি? এবং সেটাতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সেটাতে প্রচুর পরিমাণে কি উৎপন্ন হয়? সেটাতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে? ঠিক তেমনি জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে। জীব, বিভিন্ন ধরনের জীব থাকতে পারে, সবগুলোই কিনা পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে সে বাঁচার জন্য। ঠিক আছে নি? এবং এই শক্তিটা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। কখনো শক্তি সঞ্চয় হয়, কখনো শক্তি সঞ্চয় হয় না, কখনো সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। বোঝা গেছে? এখন এই চিত্রের মাঝে আমরা কি বুঝছি? চিত্রটা লেখা এডিপি, মানে এডিনোসাইন ডাইফসফেট। এই এডিনোসাইন ডাইফসফেটের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়। ফসফেট গ্রুপ যুক্ত হয়ে আমার এডিপি তৈরি করে। ওই যে এটিপি তৈরি করার সময় যে পরিমাণ শক্তি সরবরাহ করবো, সেই পরিমাণ শক্তি আবার নির্গত হয়। নির্গত হয়ে ওই এটিপিটা ভেঙে আমার এডিপি, মানে এডিনোসিন ডাইফসফেট, আর আমার ফসফেট গ্রুপ বা অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, আমার কি তা হয়? রূপান্তরিত হয়। ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে এডিনোসিন ডাইফসফেটের এডিপি এর সাথে, দেখো এডিনোসিন ডাইফসফেটের এডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে এডিনোসিন ট্রাইফসফেট গঠিত হয়ে যতখানি শক্তি বাইরে থেকে সরবরাহ করার প্রয়োজন, কি বলছি আমি, এডিপি আর ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। ওই এটিপি তৈরি করার জন্য আমার বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করার প্রয়োজন হয়, এটিপি ভেঙে এডিপি এবং ফসফেট উৎপাদন করলে প্রায় ততখানি শক্তি কি হয়? নির্গত হয়। ঠিক আছে? এবং এটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা চলে, এবং সেটা সবসময় চক্রাকারে চলবে। সেটা সবসময় কি? চক্রাকারে চলবে। আশা করি বুঝতে পারছো। এখন মূল পয়েন্ট যেটা থেকে আমাদের জানতে হবে। এখন দেখো কি বলছে, আমরা জানি ডিএনএ এবং আরএনএ হইল গিয়ে আমাদের দেহের মূল উপাদান। কি মূল উপাদান? আমাদের যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের মূল উপাদান। যার দেহে ডিএনএ মূল ভূমিকা হিসেবে পালন করে না, সেক্ষেত্রে আরএনএ মূল ভূমিকা হিসেবে পালন করে। এবং এই ডিএনএ এবং এই আরএনএ এবং ডিএনএ আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর একটি হলো এডিনিন। আমরা জানি, আমরা নাইনেই পড়েছি, এইটেই পড়েছি ডিএনএ আরএনএ, যে সময় পড়েছি ওই সময় আমরা জানি ডিএনএ এর উপাদানগুলো হলো এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। বোঝা গেছে? তার মধ্যে একটি হলো এডিনিন, তার মধ্যে একটি কি? একটি হলো এডিনিন, এবং এটি নাইট্রোজেন গঠিত ব্যাস। এটি কি? এটি নাইট্রোজেন গঠিত ব্যাস, এবং এটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু দিয়ে যুক্ত থাকে। এবং এটি, এডিনিনটা 5 কার্বন বিশিষ্ট, 5টা কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার দিয়ে কি থাকে? যুক্ত থাকেই বলে এটারে আমরা এডিনোসিন হই। সেটা কি থাকে? 5 কার্বন বিশিষ্ট, 5টা কার্বন থাকে। তো এই 5টা কার্বন দিয়ে যুক্ত থাকে এবং যুক্ত হয়ে সেটি তৈরি হয় এডিনোসিন। এই এডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে, এই এডিনোসিন যে অণু আছে,
এই অণুর সাথে পর্যায়ক্রমে একটি, দুটি, তিনটি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে এডিনোসিন মনোফসফেট, এডিনোসিন ডাইফসফেট আর এডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। এই যে এডিনোসিন মনোফসফেট, মনো মানে 1, ডাই মানে 2 আর ট্রাই মানে 3। বোঝা গেছে? আমি কি বললাম? আমি যে বললাম এডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটি, দুটি বা তিনটি ফসফেট হতে পারে বা ফসফরিক অ্যাসিড হইতে পারে। ফসফেট দিয়ে কোনো অ্যাসিড হইতে পারে বা শুধু ফসফেট মৌল হতে পারে। সেটা যুক্ত হয়ে যথাক্রমে এডিনোসিন মনোফসফেট, এডিনোসিন ডাইফসফেট আর এডিনোসিন ট্রাইফসফেট গঠন করে। এভাবে ফসফেট যুক্ত করতে হলে আমার বাইরে থেকে শক্তি দিতে হবে। আর যদি আমি বাইরে থেকে শক্তি দেই, মানে বাইরে থেকে যদি আমি শক্তি সরবরাহ করি, তাহলে ওগুলো হয় ফসফোরাইলেশন। সেটাকে কি বলে? ফসফোরাইলেশন। আর যদি আমি বাইরে থেকে শক্তি নির্গত করি, ঠিক আছে নি, মানে শক্তিটারে যদি বের করে ফেলি, তাহলে সেটা হয় ডিফসফোরাইলেশন। বোঝা গেছে? তা আমি কি বললাম? আমার যে এডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটা, দুইটা বা তিনটা যে ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হইয়া একটা মানে এডিনোসিন মনোফসফেট, দুইটা মানে ডাইফসফেট, তিনটা মানে ট্রাইফসফেট যে গঠন করে, এই ফসফেট যুক্ত করতে হইলে আমার বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। আর যদি আমি বাইরে থেকে শক্তি প্রয়োগ করি, তাহলে এই বিক্রিয়ার নাম হইল গিয়া ফসফোরাইলেশন। আর যদি আমি ফসফেট গ্রুপটা বিচ্ছিন্ন করার লাগে যদি শক্তি বের করে আনি, তাহলে ওগুলো হয় ডিফসফোরাইলেশন। তো পরীক্ষা যদি 1 মার্কের প্রশ্ন আছে ফসফোরাইলেশন কি, ডিফসফোরাইলেশন কি, আশা করি পারবে। ঠিক আছে? এখন মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রতি মূল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলোক্যালোরি শক্তি জমা থাকে। কি বলছি? প্রতি মূল এটিপি এর প্রান্তীয় ফসফেট তে আমার 7.3 কিলোক্যালোরি বা প্রায় 30.55 মানে 30.55 কিলোজুল কি থাকে? শক্তি জমা থাকে। সেটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এখন পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, আমরা যে পরিবেশ থেকে যে শক্তি সংগ্রহ করি, এই পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষে তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য আমার দুটি কোষীয় অঙ্গাণু দরকার। এক হইল গিয়া মাইটোকন্ড্রিয়া, এক হইল গিয়া প্লাস্টিড। মানেটা কিটা? মানেটা হইল গিয়া পরিবেশ থেকে আমি যে শক্তিটা সংগ্রহ করি, মনে করো আমি কোনো একটা খাবার খাইলাম, ও খাবারটার আমি আমার দেহের মাঝে সংগ্রহ করতাম এবং আমার দেহের মাঝে সংগ্রহ করিয়া আমি আমার দেহে ব্যবহার উপযোগী করে তুলতাম। আমি খাবারটা খাইলাম, খাইয়া সেটার আমি ব্যবহার উপযোগী করে তুলতাম, মানে আমি যে কোনো কাজে ব্যবহার করতাম পারবো। হয় আমি কায়িক পরিশ্রম অথবা মানসিক পরিশ্রম, ঠিক আছে নি, যেগুলো কাজ করি না কেন সেটাতে আমি পরিবর্তিত করার লাগে আমাদের শরীরে হোক ছেলে হোক মেয়ে হোক প্রাণী বা যে কোনো প্রাণী আমার দুইটা কোষীয় অঙ্গাণু লাগবো। এক হইল গিয়া মাইটোকন্ড্রিয়া, এক হইল গিয়া প্লাস্টিড। বোঝা গেছে? উভয়ই রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে হলো ইলেকট্রনের আদান প্রদান, ইলেকট্রনের কি আদান প্রদান। উভয় রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক একটি বিশেষ জৈব অণু। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা কিটা? ও একটা জৈব অণু যাদের কাজ হলো বাহ্যিক শক্তি উৎস থেকে আহরিত শক্তিকে, মানে আমার ওগুর কাজটা কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বাহ্যিক শক্তি মানে বাইরে থেকে যে শক্তি প্রয়োগ করা হইলো সেটারে উৎস থেকে আমি আহরিত শক্তিকে, হোক বাহ্যিক শক্তি অথবা উৎস, আমি বাইরে থেকে শক্তি প্রয়োগ করি অথবা যে কোনো উৎস থেকে আহরিত শক্তি হোক,
বাইরে থেকে আমি কোনো শক্তি প্রয়োগ করি অথবা কোনো উৎস থেকে আহরিত শক্তিও, ও শক্তিটারে এটিপি এর ফসফেট গ্রুপের শক্তি হিসেবে জমা করা। এটিপি এর যে ফসফেট গ্রুপ আছে এই গ্রুপের শক্তি হিসেবে কি করি রাখা, জমা করি রাখা। বোঝা গেছে? আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কাজটা কিতা? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কাজটা হইল গিয়া, ট্রান্সপোর্ট সিস্টেম নামক একটি বিশেষ জৈব অণু আছে, তার কাজটা হইল গিয়া বাহ্যিক শক্তিও বা উৎস থেকে আহরিত শক্তি, বাহ্যিক শক্তি মানে বাইরে থেকে প্রয়োগ করছি, বাহ্যিক শক্তি মানে বাইরে থেকে প্রয়োগ করছি, ঠিক আছে নি? আর উৎস থেকে মনে করে হইলাম যে সকল আলোর উৎস কিতা সূর্য, সকল আলোর উৎস কিতা সূর্য। তাহলে উৎস থেকে আহরিত শক্তিটারে এটিপি এর ফসফেট গ্রুপ, এটিপি যে ফসফেট গ্রুপের সাথে যুক্ত এই ফসফেট গ্রুপের শক্তি হিসেবে কি করে রাখা, জমা করে রাখা। বোঝা গেছে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেই শক্তি উৎস হতে পারে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেই শক্তির উৎস কি হতে পারে? এক হইতে পারে গ্লুকোজ, আর এক হইতে পারে অন্তর্বর্তীকালীন অণু যেটা হই আমরা NADH2, NADH2 মানে H2টা আর কি, NADH2। তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে শক্তির উৎস কি হতে পারে? এক হতে পারে গ্লুকোজ যেটা আমরা হই পুষ্টি উপাদান, একটা অন্তর্বর্তীকালীন অণু যেটা আমরা হই NADH2। আর প্লাস্টিডের ক্ষেত্রে সেটা কি হইতে পারে? প্লাস্টিডের ক্ষেত্রে বেসিক্যালি ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিডের ক্ষেত্রে বেসিক্যালি ক্লোরোপ্লাস্ট। সেটার ক্ষেত্রে কি হইতে পারে? সূর্যালোক বা অন্য কোনো উপযুক্ত উৎস, সূর্যালোক হইতে পারে বা অন্য কোনো উপযুক্ত উৎস হইতে পারে, এই উৎস থেকে আগত ফুটন। বোঝা গেছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট লাইন, এটাও কিন্তু। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমি কি জানি? শক্তির উৎস হইতে পারে গ্লুকোজ অথবা NADH2। আর প্লাস্টিডের ক্ষেত্রে আমার কি হইতে পারে? শক্তির উৎসটা কি হইতে পারে? এক হইতে পারে সূর্যালোক বা অন্য কোনো উপযুক্ত উৎস থেকে আগত ফুটন। বোঝা গেছে? এখন দেখো, এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, এটিপি, এটিপি ও এটিপিটার কি রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পূর্ণ করা সম্ভব। মানে এটা কি তা? এটিপি দিয়ে যে জৈব রাসায়নিক কাজ করানি হয়, মানে এটিপি যদি আমি বাঙ্গি, এটিপি বাঙ্গিয়া যে শক্তিটা নির্গত হইব বা যে শক্তিটা বের হবে, সেই শক্তিটা দিয়ে আমাদের যত জৈব রাসায়নিক কাজ আছে, যেমন মাংসপেশির সংকুচন বা খাবার খাওয়া থেকে হজম করা, নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, অথবা দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন, অথবা আমার দেহের তাপমাত্রা বা তোমার দেহের তাপমাত্রা ঠিক রাখা, অথবা কোনো একটা কোষের স্বাভাবিক আয়তনটা বজায় রাখা, এই সবই কাজ কি তা করা যাইব, সম্পূর্ণ করা যাবে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। দেখো কি বলছে, এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ, যেমন সংকোচন থেকে ইন্দ্রিয় অনুভূতি, সংকোচন থেকে খাবার খাওয়া থেকে হজম করা, আবার নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, চিৎকার করা থেকে হাসি কান্না, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন, দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখা, এই সবই কাজ কি করা যায়, সম্পূর্ণ করা যায়। বোঝা গেছে? ওকে, এখন দেখো, আমরা যে খাবার খাই তা জারিত হয় এবং জারিত হইয়া সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশন এর মাধ্যমে আবার সেই ভাঙ্গা দুই টুকরা জোড়া লেগে এটিপি তৈরি করে। তা আমরা আগে পড়ছিলাম ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন, মনে পড়ে? একটু আগে, সামান্য আগে আমরা পড়ছিলাম ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন। তো ফসফোরাইলেশন মানে বাইরে থেকে শক্তি সরবরাহ করা লাগে ফসফোরাইলেশনের মাধ্যমে। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে আমরা যে খাবার খাই সেটা জারণ থেকে যে নির্গত শক্তি দেয়, নির্গত মানে কি, আমি যে শক্তি সরবরাহ করলাম, আমি যে শক্তি সরবরাহ করলাম, সেই সরবরাহ শক্তিটা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙ্গা দুই টুকরা জোড়া লেগে এটিপি তৈরি করে। তো প্রথম আমরা যে খাবার খাই সেটা জারণ থেকে নির্গত শক্তি,
তে নির্গত শক্তি মানে কিতা? নির্গত শক্তি মানে ডিফসফোরাইলেশন। নির্গত শক্তি মানে কিতা? ডিফসফোরাইলেশন। নির্গত শক্তি মানে কি? ডিফসফোরাইলেশন। এখন আবার ফসফোরাইলেশনের মাধ্যমে, ফসফোরাইলেশন মানে কিতা? শক্তি সরবরাহ করে। তা আগে নির্গত শক্তি আসলো, আর এখন ফসফোরাইলেশনের মাধ্যমে আমি শক্তি সরবরাহ করলাম। আর শক্তিরে যদি আমি সরবরাহ করি তাহলে কি হইব? সেটা বাঙ্গাটা কি জোড়া লাগবো, বাঙ্গাতে কি তা লাগবো? জোড়া লাগবো। তো সেই বাঙ্গা দুই টুকরা জোড়া লেগে এটিপি তৈরি করে। আর শক্তির প্রয়োজন হলে তা আবার বাঙ্গা। যদি আমার শক্তির প্রয়োজন হয়, যে আমার শক্তি লাগবো, আগে কি তা সরবরাহ করতাম পারতাম না, আনতইব, তাহলে আমি আবার ভাঙ্গি ফেলাই দিব। ঠিক আছে নি? আচ্ছা, এর জন্য কি রিচার্জেবল ব্যাটারি বলে। সিলেট বোর্ডও 2020 প্রশ্ন আইছে। সিলেট বোর্ডও 2020 প্রশ্ন আইছে, এটিপি কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? সিলেট বোর্ড 2020 আসছে যে এটিপি কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ঠিক আছে নি? এটিপি কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? তো আশা করি তোমরা সেটা লিখতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? এটিপি শক্তি জমা করে, এটিপি কি করে? শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় সরবরাহ করে। আমরা জানি এটিপি কি তা করে? তার শক্তিটাকে জমা হয়ে রাখে, তার যতটুকু লাগবে ততটুকু সে ব্যবহার করে, এবং বাকি অংশটা যেমন খাদ্য, মূল, পাতা, কাণ্ডে, এগুলা কি তা হয়ে রাখে? সঞ্চয় করে রাখে, এবং প্রয়োজন অনুসারে সেটা কি তা করে? সরবরাহ করে। আর এজন্যই এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। সেটাও প্রশ্ন, এটিপিকে অনেক সময় কি বলা হয়? জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। এখানে দুইটা প্রশ্ন, 2 মার্কের জন্য পরীক্ষা তোমরা পেয়েই যাবে। তোমাদের স্কুলের পরীক্ষা যে অর্ধবার্ষিক যে পরীক্ষা, হয় অর্ধবার্ষিক থাকুক অথবা প্রিটেস্ট থাকুক, এসএসসি 26-এর জন্য, আর 27-এর জন্য অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষা থাকবে। সেটা যদি থাকে তাহলে প্রথমেই প্রশ্ন 2 মার্কের জন্য এটিপি কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন, আর 2 নম্বর প্রশ্ন এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলা হয় কেন। বোঝা গেছে? ওকে, এখন আমাদের মূল টপিক হলো ফটোসিনথেসিস। আশা করি আমরা 40 মিনিটের ভিতরে সেটা শেষ করতে পারবো, যদি তোমাদের রেসপন্স থাকে। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ সহকারে 40টা মিনিট সময় দাও। এখন সালোক সংশ্লেষণটা কি? ঠিক আছে, সালোক সংশ্লেষণ হইল গিয়া সবুজ উদ্ভিদের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হইতে পারে, গঠন হইতে পারে, অথবা তার গুরুত্বপূর্ণ একটা কাজ হতে পারে, যেটা সালোক সংশ্লেষণের উপস্থিতিতে, যেটা সালোক সংশ্লেষণের উপস্থিতিতে সেটা সালোক সংশ্লেষণের উপস্থিতিতে সেটা সালোক সংশ্লেষণের উপস্থিতিতে কি করে? সালোক সংশ্লেষণের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে, কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে সালোক সংশ্লেষণের উপস্থিতি মানে হইল গিয়া আমার আলো থাকবো, মানে সূর্যের আলো থাকবো, আর ক্লোরোফিল থাকবো। আমার কি থাকবো? আলো থাকবে এবং সূর্যের ক্লোরোফিল থাকবে। সেই কার্বন ডাইঅক্সাইড এবং পানির টারে আমি আলো এবং ক্লোরোফিল মানে সালোক সংশ্লেষণের উপস্থিতিতে কি করব? শর্করা জাতীয় খাবার মানে গ্লুকোজ, C6H12O6, গ্লুকোজ, পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করব। এখন তো আমরা জানি না, করে সমতা কিভাবে করবো। সোজা ভাষা খালি বিক্রিয়কটা মনে রাখা, উৎপাদ মনে রাখার দরকার নাই। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে আমার গ্লুকোজ, পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে। এদিকে চাও, আমি তো 12 অণু হাইড্রোজেন ব্যবহার করে ফেলাই দিছি। এখানে আছে 12 দুগুণা 24, তো 12টা ব্যবহার করে লিছি, আর 12টা লাগবে, তো এখানে 6 দিলে 12টা হয়ে যায়, শেষ। 6 অণু পানি আর এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড। বুঝা গেছে? ওকে, আমরা কিন্তু মুছে লইলাম। ঠিক আছে, এখন দেখো
এই যে লাইনটা, এই যে খাদ্য তৈরি করে সবুজ উদ্ভিদটা শর্করা জাতীয় খাদ্য, এই প্রক্রিয়াটাই করা হয় ফটোসিনথেসিস। এই প্রক্রিয়াটারই কি বলা হয়? এই প্রক্রিয়াটাকেই বলা হয় ফটোসিনথেসিস। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ফটোসিনথেসিস বলা হয়। আর এই প্রক্রিয়ায় আলোক শক্তি অবশ্যই রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। আলোক শক্তি অবশ্যই কি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। আর আমরা জানি সবুজ উদ্ভিদ আর পৃথিবীতে যত সবুজ উদ্ভিদ আছে, গাছপালা, লতা পাতা, সবুজ উদ্ভিদ, গাছ জাতীয় যতগুলা সবুজ উদ্ভিদ আছে, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এবং তারা নিজের খাদ্য নিজে তৈরি করে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য কি করে? বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করে ব্যবহার করে। তো কি বলছি? আমরা জানি সকল সবুজ উদ্ভিদ যত সবুজ উদ্ভিদ আছে, তারা নিজের খাদ্য নিজে তৈরি করে। তারা নিজের খাদ্য নিজে তৈরি করে। নিজের খাদ্য নিজে তৈরি করে তার বিপাকীয় কাজ সম্পাদন করে। তার যত বিপাকীয় কাজ আছে, এগুলা কি করে? সম্পাদন করে। এবং বাকি যেগুলা আছে অবশিষ্ট সেগুলা তার খাদ্য, মূল বা গাছের পাতা বা পত্ররন্ধ্র এগুলার মাধ্যমে কি করে? সঞ্চয় করে রাখে বা সঞ্চিত রাখে। বোঝা গেছে? ওকে, এই কথাটাই এখানে লেখা আছে। এই কথাটাই কি এখানে লেখা আছে, যে অবশিষ্ট খাদ্য সে কি করে? সঞ্চিত করে রাখে। আর এভাবেই কি তা মানব জাতি এবং অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে। আর এভাবেই কি আমাদের খাদ্যের উপর মানব জাতি এবং অন্যান্য বস্তুর কি নির্ভর করে? অস্তিত্বটা নির্ভর করে। বোঝা গেছে? তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মার্ক দিয়ে রাখবে। এটা মার্ক দিয়ে রাখবে। এখানে তোমাদেরকে আবার আমি আর একটা জিনিস বলি, এখানে এই বিক্রিয়া থাকলে এটা থাকবে না, এই জায়গা তোমাকে এ বি সি যে কোনো একটা দিয়ে দিবে এবং বলবে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এ এর ভূমিকা বা এ এর প্রয়োজনীয়তা আলোচনা করো। বোঝা গেছে? ওকে, এখন দেখো, পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। পাতার মেসোফিল টিস্যু মানে পাতার সর্ববাহিরে। আমরা যদি খালি চোখে দেখি পাতার সর্ববাহিরে, আর যদি আমরা ভিতরে দেখতে চাই তাহলে এটারে যদি আমি আমার অণুবীক্ষণ যন্ত্রের মাঝে যদি আমি পাতাটারে যদি আমি বড় করি, তাহলে এখানে বিভিন্ন ধরনের কি আছে? বিভিন্ন ধরনের টিস্যু আছে। আর ও জায়গাটারে আমরা কি তা কইমু? মেসোফিল টিস্যু। চিত্র আছে, আমি দেখাইলাম বইয়ের মধ্যে এই চিত্র আছে। ও জায়গাটারে আমরা কি তা কইমু? মেসোফিল টিস্যু কইমু। ও জায়গাটারে আমরা কই মেসোফিল টিস্যু। আর স্থলজ উদ্ভিদ যেগুলা জলজ নাই, আমাদের কি বলে, যারা মাটিতে থাকে সোজা বাসায়, ঠিক আছে? নিস্তলজ যারা মাটিতে থাকে, পানিতে নাই। তো স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে কি মূলের মাধ্যমে পানি শোষণ করে প্রথমেই পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। আর যে সময় ক্লোরোপ্লাস্টে পৌঁছায় তখনই পাতার যে ছোট ছোট রন্ধ্র আছে, যারা আমরা কই পত্ররন্ধ্র আর ইংরেজিতে কই স্টোমা, ঠিক আছে নি? সেই পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তা আমরা জানি পাতায় অবশ্যই যেগুলা সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো এখন প্রশ্ন হলো কার্বন ডাইঅক্সাইড কিভাবে গ্রহণ করে? সে পত্ররন্ধ্রের মাধ্যমে। সে পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কি করে? গ্রহণ করে। এটা খুব সুন্দর একটা এমসিকিউ। খুব সুন্দর একটা এমসিকিউ। গ্রহণ করে মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে। বোঝা গেছে? এটা খুব সুন্দর একটা এমসিকিউ। বোঝা গেছে? এটা খুব সুন্দর একটা এমসিকিউ। এই জায়গাটা কি বোঝা গেছে? এই জায়গাটা হইল গিয়ে আর কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থান। আমরা যে সময় সালোক সংশ্লেষণ ধরি, সালোক সংশ্লেষণ ওই তৈরি আমার সূর্যের আলো লাগবার উদ্ভিদ লাগবো। তো উদ্ভিদের যে পাতা লাগবে, পাতার সবচেয়ে বাইরের স্তর যেটা দিয়ে
টাচ করব সেটা হলো গিয়ে মেসোফিল টিস্যু। তো সেটাই তার প্রথম স্থান বা প্রধান স্থান। সেই মেসোফিল টিস্যু কিভাবে হয়? আমরা জানি সবুজ উদ্ভিদ মাটি তাকিয়া মূলের সাহায্যে কি করে পানি বা তার খাদ্যদ্রব্য বা তার খাদ্য যে উপাদান আছে এগুলো শোষণ করে। তো এগুলো শোষণ করে কি করে? পাতার যে মেসোফিল টিস্যু আছে এই মেসোফিল টিস্যুর মাঝে কি করে সে প্রথম পৌঁছায়, তারপর পাতার মেসোফিল টিস্যু থেকে সোজাসুজি ক্লোরোপ্লাস্টে পৌঁছে যায়। ঠিক আছে নি? তো ক্লোরোপ্লাস্টে পৌঁছার পর তার যে পাতার পত্ররন্ধ্র আছে, ছোট ছোট যে রন্ধ্র আছে, এই পত্ররন্ধ্রের মাধ্যমে সে করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই কার্বন ডাই অক্সাইড যে গ্রহণ করছে, এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার ফলে সে কিতা যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। তো খাদ্যদ্রব্যও আমার কিতা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। আর আমি যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলাম, এই কার্বন ডাই অক্সাইড ও পত্ররন্ধ্রের মাধ্যমে আমার মেসোফিল টিস্যুতে পৌঁছায়। বোঝা গেছে? এখন জলজ উদ্ভিদে কি ঘটে? জলজ উদ্ভিদে প্রাণীতে কি ঘটে? দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো জলজ উদ্ভিদ পানিতে যে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড আছে সেটা গ্রহণ করে। তো জলজ উদ্ভিদ কি করে? জলজ উদ্ভিদ হইল গিয়া আমার পানিতে যে দ্রবীভূত আমার যে কার্বন ডাই অক্সাইড থাকে সেটা গ্রহণ করে। আগে দ্রবীভূত আসলো না, এখন দ্রবীভূত আছে, তো কার্বন ডাই অক্সাইড কি করে? গ্রহণ করে। এবং মোস্ট টপিক হইল গিয়া সেখান থেকে প্রশ্ন আছে, বায়ুমণ্ডলে 0.3% এবং পানিতে 0.3% কার্বন ডাই অক্সাইড আছে। মানে বায়ুমণ্ডলে আছে 0.03 আর পানিতে আছে 0.3% কার্বন ডাই অক্সাইড আছে। তো যেহেতু আমার বায়ুমণ্ডলের তাকে পানিতে আমার কিতা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, তাই জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারও স্থলজ উদ্ভিদ থেকে বেশি। কি বলছি? যেহেতু আমার বায়ুমণ্ডল থেকে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, সেহেতু জলজ উদ্ভিদে আমার সালোক সংশ্লেষণের হারটা স্থলজ উদ্ভিদ থেকে বেশি। বোঝা গেছে? আচ্ছা, আর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, যে অক্সিজেন এবং পানি লেখা সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য। অক্সিজেন এবং পানি, এবং এটি জারণ বিজারণের একটা প্রক্রিয়া, অক্সিডেশন বা রিডাকশন প্রসেস। তাহলে এই প্রক্রিয়া H2O জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়। H2O জারিত হবে এবং কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হবে। এখন আর সালোক সংশ্লেষণের প্রক্রিয়া। এখানে আমি কিছু দাগাবো না, এখানে শুধু তোমাদেরকে দেখাবো হাইলাইট দিয়ে যে সালোক সংশ্লেষণ একটা জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। একটা জটিল এই প্রক্রিয়া আমরা এসএসসি দেখলাম কি সোজা, পদ্ধতিটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। ইন্টারভিউটো বুঝতে পারবে, তার প্রক্রিয়াটা কি রকম। বোঝা গেছে নি? এটা একটা জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এবং 1905 সালে আমার শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান, কিভাবে মনে রাখবো? আমরা সবাই ছবি দেখছি ব্ল্যাক প্যান্থার, আমরা যেহেতু আমরা সবাই দেখছি ব্ল্যাক প্যান্থার, এখানের ও ব্ল্যাক আর প্যান্থারর ম্যান, প্যান্থার কোনো সময় মেয়েদের নাম হয় না, ম্যান, দ্য ব্ল্যাক প্যান্থার। ঠিক আছে, দ্য ব্ল্যাক ম্যান। এই শারীরতত্ত্ববিদ এটাকে দুই ভাগে ভাগ করছেন, সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া সেটাকে দুই ভাগে ভাগ করছেন। এক হইল গিয়ে আলোক নির্ভর পর্যায়, যেখানে আমার আলো থাকবো, আর হইল গিয়ে আলোক নিরপেক্ষ পর্যায়, যেখানে আলো থাকবে না। বোঝা গেছে? যেটা আমরা কই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। সেটা আমি আর দাগাইলাম না এখানে। এই তো আমাদের প্রায় শেষ হয়ে যাবে। এখনো আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়টা কি? তা আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো প্রয়োজন। প্রথম আমার কন্ডিশন হইল আলোক নির্ভর পর্যায়ের জন্য আমার আলো লাগবো। ঠিক আছে নি? এবং এ পর্যায়ে আমরা জানি সকলটাই সালোক সংশ্লেষণ করতে গেলে সালোক সংশ্লেষণের কাজ হইল গিয়া সূর্যের যে আলো থাকবো ওটারে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত বা কনভার্ট করা। এ প্রক্রিয়ায় এটিপি, এনএডিপিএইচ, H+ উৎপন্ন হয়। তো সোজা মনে রাখবা আলোক নির্ভর পর্যায়ে তিনটা জিনিস উৎপন্ন হয়। এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ঠিক আছে নি? সেটা হইল গিয়া প্রথমে লেখা এডিপি মানে এটিপি ওটা, তারপর লেখা এনএডিপিএইচ আর তারপর লেখা হাইড্রোজেন আয়ন। এই তিনটা জিনিস কিতা হয় আমাদের উৎপন্ন হয়। এবং আলোর ফুটন কণা থেকে রূপান্তরিত যে শক্তিটা পাই, আলোর ফুটন কণা মানে কি? তা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আলোর ফুটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি
ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে সঞ্চিত হয়ে এটিপি অণুর ফসফেট গ্রুপের, এটিপি যে অণু আছে এই অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে। স্যার কইবে স্যার কিতা ফরিয়া গেলা, কিচ্ছু তো বুঝলাম না, আলোর ফুটন থাকি শুরু করলা যার পর বুঝলাম না। দেখো একেবারে বেসিক জিনিস, একেবারে বেসিক জিনিস কি বলছে দেখো, বলছে যে আলোর ফুটন কণা, আলো ফুটন কণা হিসেবে নির্গমন হয়। আলোটা যে ফুটন কণা হিসেবে নির্গত হয়, এই ফুটন কণাটা থেকে রূপান্তরিত এই শক্তিতে, শক্তিটা কোনটা আসে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর মাধ্যমে সঞ্চিত হয়। সবসময় মনে রাখবা আলোর যে ফুটন কণা আছে সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কিন্তু সঞ্চিত হয়, সঞ্চিত হইয়া এটিপি অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে সেটা সঞ্চিত হয় কিভাবে, আমার যে আলোর যে ফুটন কণা আছে, আলোর ফুটন কণা ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ও চেইনের মাধ্যমে সঞ্চিত হয়। কিভাবে সঞ্চিত হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তো সঞ্চিত হয়, সেটা কিভাবে সঞ্চিত হয়, সেটা সঞ্চিত হয় এটিপি অণুর যে ফসফেট গ্রুপ আছে এই ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে। এটিপি অণুর যে ফসফেট গ্রুপ আছে এই ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসেবে কি হয়, বন্ধন শক্তি হিসেবে কি হয় সেটা সঞ্চিত হয়। আশা করি এখন বুঝতে পারছো। এখন দেখো এই বিক্রিয়া ক্লোরোফিলের গুরুত্ব ভূমিকা, ক্লোরোফিল সবসময় আমরা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা সবসময় মনে রাখবো, তোমাদেরকে আমরা দেখেই ফেলি, এখানে আছে যে সালোক সংশ্লেষণে প্রভাবক হিসেবে কি কি কাজ করে। সালোক সংশ্লেষণে ক্লোরোফিল অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে, অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কি করে, কাজ করে। তো ক্লোরোফিল, পানি, শর্করা এগুলা কাজ করতেই থাকবে, এগুলা কি কাজ করতেই থাকবে, ঠিক আছে। ওকে, এখন দেখো ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফুটন শোষণ করে, ক্লোরোফিল যে অণুটা আছে এই অণুটা কি করে, আলোক রশ্মি যে ফুটন কণা হিসেবে থাকে এই ফুটন কণাটা শোষণ করে এবং শোষণ করিয়া শোষণকৃত ফুটন থেকে শক্তি সঞ্চয় করে। ফুটন শোষণকৃত ফুটন থেকে শক্তি কি করে সঞ্চয় করে এডিপি, আর অজৈব ফসফেটের সাথে মিলিত হয় এটিপি তৈরি করে। আমি আগেই তোমাদের বলছি যে আমাদের এডিপির সাথে অজৈব ফসফেট মানে পিআই ইনঅর্গানিক ফসফেটটা যুক্ত হয়ে আমার এটিপি এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়, আর এটাকেই আমরা বলি ফটোফসফোরাইলেশন। যে প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় সেটারই আমরা কি বলি, ফটোফসফোরাইলেশন। বোঝা গেছে? ওকে। সূর্যালোক এবং ক্লোরোফিলের সাথে পানি বিয়োজিত হয়, তা আমরা আগেও বলছি যে সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়। পানিটা বিয়োজিত হইয়া অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন উৎপাদন করে। মানে কিটা, মানে পানিটা H2O, এই পানিটা বিয়োজিত হইব বাংব কিসের দ্বারা, প্রথমে হইল গিয়া সূর্যালোকের দ্বারা, সূর্যালোক থাকবো আর ক্লোরোফিল থাকবো, সালোক সংশ্লেষণ জেলা ভাঙে সূর্যালোক থাকবো আর ক্লোরোফিল থাকবো। ক্লোরোফিল থাকার পরে সেটা কি ও যে H2O আছে, H2O ভাঙে কি প্রথম উৎপন্ন হইব অক্সিজেন, বাদ হইব হাইড্রোজেন আয়ন, আয়ন হিসেবে যেটা আমরা কই প্রোটন, আর তারপর ইলেকট্রন। বোঝা গেছে নি? ওকে। পরীক্ষা সিলেট বোর্ডও বিষয় আসছে ফটোলাইসিস কাকে বলে, 2300 আসছে ফটোলাইসিস কাকে বলে। ও যে এই প্রক্রিয়া, প্রক্রিয়ার একই ফটোলাইসিস, সুজা মনে রাখবাই, সুজা মনে রাখবাই, আমি লেখিয়া দিতেছি, সুজা মনে রাখবাই। সুজা মনে রাখবাই যে
সোজা মনে রাখবাই H2O আমার সূর্যালোক, সূর্যের আলো, সূর্যের কি আলো, আর ক্লোরোফিল, সূর্যের আলো এবং ক্লোরোফিল, সূর্যের আলো এবং ক্লোরোফিল সহিত প্রথম হইল অক্সিজেন, বাদে হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন উৎপন্ন হয়। ও যে প্রক্রিয়া, ও প্রক্রিয়াটা আমরা কই ফটোলাইসিস। ওলা মনে রাখবা, তাহলে কোনো সংজ্ঞা মুখস্থ করা লাগতো না, কোনো সংজ্ঞা মুখস্থ করা লাগতো না। বুঝা গেছে? ভেরি গুড। এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি, আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনো আলোর প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে থাকে। কি বলছি? সেটাতে আলোক নিরপেক্ষ পর্যায়ে লগিয়া সেটাতে প্রত্যক্ষভাবে, মানে প্রত্যক্ষ মানে সরাসরি, আর পরোক্ষ মানে ঘুরাইয়া খানি। কি বলছি? প্রত্যক্ষ মানে সরাসরি খাইতাম, বুঝা গেছে নি? যেটা আমরা বাসা বাড়িত খাই, এখন বিয়া বাড়িত কিলা খাইতাম, হয় বউরে হইমু, ঠিক আছে নি, নাইলে শালিরে হইমু, হইমু যে খানিটা দেও একটু টুকা মারিয়া, সেটা লেগে ঘুরাইয়া খানি পরোক্ষভাবে, ঠিক আছে নি? তো প্রত্যক্ষ আর পরোক্ষ সেটা আলোর উপস্থিতিতে হোক আর আলোর উপস্থিতি ছাড়াও হবেই, বোঝা গেছে নি? এবং সেটা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পত্ররন্ধ্রের মধ্যে কোষে প্রবেশ করে। তা আমরা জানি কোন একটা খাবার হোক বা কোন একটা জিনিস হোক, সেটা সূর্যের আলোর উপস্থিতি থাকবেই, এবং সেটা উদ্ভিদের কোষে প্রবেশ করবে স্টুমার মাধ্যমে, মানে পত্ররন্ধ্রের মাধ্যমে। আমরা জানি পত্ররন্ধ্রের মাধ্যমে তার বাষ্পীমোচন হয়, ঠিক তেমনি তার গ্রহণও হয়। বোঝা গেছে? আচ্ছা, আর আমরা যে আলোক পর্যায়ে যে দেখলাম, আমরা যে আলোক পর্যায়ে যে দেখলাম যে আলোক পর্যায়ে আমার তিনটা জিনিস হয়, ফটোলাইসিসের আগে তিনটা জিনিস, যেটা আমরা কই ফসফোরাইলেশন। কি কি? এক হইল আমার এটিপি, দুই হইল আমার এনএডিপিএইচ, আর তিন হইল হাইড্রোজেন আয়ন। এই তিনটা জিনিস আমার যে আলোক পর্যায়ে যে তৈরি হয়, সেটা সাহায্য করে আলোক নিরপেক্ষ পর্যায়ে। মনে থাকবে, আমার আলোক পর্যায়ে যে তিনটা জিনিস এটিপি, এনএডিপিএইচ আর হাইড্রোজেন আয়ন, এই তিনটা সাহায্য করবে আলোক নিরপেক্ষ পর্যায়ে। সাহায্য করেননি পরোক্ষভাবে, হয় সাহায্য করবো নাইলে করতো না, হয় করবো নাইলে করতো না, আর যদি করে পরোক্ষভাবে করবো, প্রত্যক্ষভাবে করতো না, ঠিক আছে নি? সাহায্য করে, অদক সাহায্য করে। সাহায্য করে কিতা করে, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। আমরা জানি সালোক সংশ্লেষণে কাজ হইল গা শর্করা জাতীয় খাবার, মানে কার্বোহাইড্রেট তৈরি করা। বোঝা গেছে নি? তাই কার্বন ডাই অক্সাইডে বিজারিত হয়ে যায়, ওই আর শর্করা তৈরি করে। বোঝা গেছে নি? এবং এই যে কার্বন ডাই অক্সাইডের বিজারণ, যেটা হই আমরা আত্তীকরণ, এই যে কার্বন ডাই অক্সাইডের বিজারণ, এই কার্বন ডাই অক্সাইডের বিজারণটা কিভাবে হয়? এই কার্বন ডাই অক্সাইডের বিজারণটা হয় তিনটা গতিপথ বা তিনটা পদ্ধতিতে, যেখানে তিনজন বা অনেক বিজ্ঞানী দিছেন, তিনজন 5-6 জন বিজ্ঞানী দিছেন। প্রথমটা লেগে কেলভিন চক্র, কেলভিনে দিছেন। হেচ এবং স্লেশ চক্র, এখানে দুইজন বিজ্ঞানী দিছেন, হেচ এবং স্ল্যাক। আর তিনজন লেগে টেসুলিসিয়ান অ্যাসিড বিপাক, সেটা তোমার তানের এসএসসিতে নাই, সেটা লেগে ইন্টারে আছে, সেটা তোমাদের ইন্টারে আছে। তোমরা এখন কেলভিন চক্র আর হেচ স্ল্যাশ চক্রটা সম্বন্ধে আমরা কিছু ধারণা জানবো। ওকে, আমরা প্রায় শেষের পর্যায়ে আসছি সালোক সংশ্লেষণের একটুক সময়। এখানে কি বলছি একটুক চিন্তা করো, চিত্রটা চিন্তা করো। বর্তমানের চিত্র 21-22-এর চিত্রটাই সুন্দর আসলো, বর্তমানের চিত্র 2D 3D ডাইমেনশন আনিয়া চিত্রটারে 12টা বাজাই ফেলাই দিছে। ঠিক আছে, যে কোনো চিত্র হোক, তুমি বই দেখিয়া আখানির কোনো পসিবিলিটি নাই। আগের বইগুলোই সুন্দর আছে, আমরা যে সময় পড়ছিলাম 18, 19, 17 সালের দিকে। ঠিক আছে, এখন দেখো কেলভিন চক্রটা কি, কেলভিন চক্রটা কি দেখো, কইছে কেলভিন চক্র যারে C3 মানে হইল কার্বন 3টা থাকতে হইব, মিনিমাম কার্বন কয়টা থাকতে হইব, 3টা কার্বন থাকতে হইব, মানে 3 কার্বন বিশিষ্ট উপাদান থাকা লাগবে।
কার্বন ডাই অক্সাইডের আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারকদের নামানুসারে কেলভিন বেনসনের বেসাম চক্র, কেলভিন একজনের নাম, বেনসন একজনের নাম, বেনসন সিগারেট আবার মনে করিও না, বুঝা গেছে নি, বেনসন আবার বেসাম চক্র বা সংক্ষেপে কেলভিন চক্র বলা হয়। আমার লাগে সম্ভবত বেনসনটা নাম ও বিজ্ঞানীতে কি আইছে বেনসন, তার মনে হয় খুব বেশি বেনসন খাইতা, বুঝা গেছে। আচ্ছা যাও, মজা একটু করলাম। কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারকদের নামানুসারে কেলভিন, বেনসন এবং বেসাম চক্র বা সংক্ষেপে কেলভিন চক্র বলা হয়, এবং সেটার জন্য তিনি 1961 সালে নোবেল পুরস্কার পান, নোবেল পিস প্রাইজ। অধিকাংশ উদ্ভিদ এই প্রক্রিয়ায় শর্করা তৈরি করে। আমরা জানি যতটুকু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চোখমুজিয়া শর্করা, কার্বোহাইড্রেট, চোখমুজিয়া কার্বোহাইড্রেট, ঠিক আছে নি। আর কেলভিন চক্র মানে হইল গিয়া 3 কার্বন বিশিষ্ট, দেখো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর অর্থাৎ C4 হইল গিয়া অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ হইল গিয়া ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর সেটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সেটা আমি রসায়ন তোমাদেরকে জীবাশ্ম যে সময় পড়াবো সে সময় বিস্তারিত জানবো। জীবাশ্ম রিসেন্টলি নিয়ে নেব। দেখো তাহলে এই যে এ ধরনের গতিপথ, সেজন্য ওগুলো আমরা কই C3 গতিপথ। আর যেসব উদ্ভিদে এই চক্রটা ঘটে বা এই চক্রের কাজটা সম্পূর্ণ হয় সেটা আমরা কই C3 উদ্ভিদ। বোঝা গেছে? তোমাদেরকে দাগিয়ে দিয়ে দেই। ঠিক আছে, এখন আর হেস চক্র, এখন হেস চক্র। দেখো হেচ বা স্লেক চক্র, হেচ বা স্লেক চক্রটা কিতা? হেচ একজনের নাম আর স্লেক একজনের নাম, কি নাম রে বাবা, হেচ এবং স্লেক। অস্ট্রেলীয় বিজ্ঞানী 1966 সালের দিকে কার্বন ডাই অক্সাইড বিজারণের বা আত্তীকরণের আরো একটা গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথ হইল গিয়ে যে স্থায়ী পদার্থটা নিছেন সেটা হইল 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তোমরা যদি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত জানো তাহলে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেজন্য একে C4 গতিপথ বলা হয়। তে সুজা মনে রাখবা চোখ মুজিয়া 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডটারে আমরা কই C3 উদ্ভিদ বা C3 গতিপথ, আর 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের গতিপথে আমরা কই C4 উদ্ভিদ। পরীক্ষা যদি মনে আয় না ওগুন লিখে ইকবাই সারে কিচ্ছু কইতো না, ডাইরেক্ট 1 মার্ক দিলেই যদি মনে না থাকে শেষ। আর C4 উদ্ভিদে একই সাথে হেচ, স্লেক এবং কেলভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। মোস্ট ইম্পর্টেন্ট, কি বলছি? C4 উদ্ভিদে একই সাথে হেচ এবং স্লেক আবার কেলভিন চক্র দুটোটাই একসাথে দেখা যায়। আর আমরা জানি C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। যেহেতু হার বেশি তাহলে উৎপাদন ক্ষমতা বেশি, যত সালোক সংশ্লেষণ করব ততই উৎপাদন হইব। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য গাছ জাতীয় উদ্ভিদ যেমন মুতা গাছ, নটে গাছ, সেটা আমিও জানি না মুতা গাছ কিতা, নটে গাছ কিতা, তোমরা যদি জানো তাহলে তো ভেরি গুড। ভুট্টা, আখ ওটা জানলাম, গাছ জাতীয় মুতা গাছ কি, নটে গাছ কি, যেটা হয় অ্যামারান্থাস ইত্যাদি উদ্ভিদের C4 চালিত হয়। বোঝা গেছে? ওকে, এখন আমরা সালোক সংশ্লেষণে যে দুইটা ভূমিকা পালন করে, এক হইল গিয়া ক্লোরোফিলের ভূমিকা, এক হইল গিয়া আলোর ভূমিকা, মানে যেটা সাহায্য করে, আর কি, ঠিক আছে, যেটা সাহায্য করে, যেটা হইল গিয়া ক্লোরোফিলের ভূমিকা, আর 2 নম্বর হইল গিয়া আলোর ভূমিকা। ক্লোরোফিলের ভূমিকাটা কিটা? আমরা জানি পাতার ক্লোরোফিল পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের সম্পর্ক রয়েছে। ক্লোরোফিলের সাথে কিটা আমার সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করে, একমাত্র কি ক্লোরোফিলই আলোক শক্তিটারে গ্রহণ করে, এবং পুরাতন যত ক্লোরোপ্লাস্ট আছে সেগুলো নষ্ট হয়ে যায়,
এবং নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। যেরকম আমাদের চামড়া বা সাপের চামড়া, যে সময় চামড়াও পুরাতন এগুলা নষ্ট হয়ে গেলে তারা খোলসটা ছেড়ে দেয়, আবার নতুন কিতা খোলস যুক্ত হয়। ঠিক তেমনি ক্লোরোপ্লাস্ট আমরা কোষের ক্ষেত্রেই দেখো না খেতে, আমাদের কোষ এই পুরাতন কোষটা ধ্বংস হইয়া নতুন কোষটা কিতা হয় সৃষ্টি, এবং সেটা বারবারই কিতা হয় পরিবর্তন, বারবারই কি পরিবর্তন হয়, সেটা আমাদের চোখের অজান্তেই হয়ে যায়। ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর কতটুকু ক্লোরোপ্লাস্ট উৎপাদন হইব তার সৃষ্টির হারের উপর আমার সালোক সংশ্লেষণের হার নির্ভর করে। বুঝা গেছে? সালোক সংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন কি আছে উৎপাদন দ্রুত প্রচুর পরিমাণে। আচ্ছা দেখো, সালোক সংশ্লেষণের ক্ষমতা রক্ষা করার জন্য, এখন যদি আমি সালোক সংশ্লেষণের ক্ষমতা রক্ষা করতাম চাই, সালোক সংশ্লেষণের ক্ষমতা রক্ষা করার জন্য ওই যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান আছে, এই উপাদানটি হয় দ্রুত ঠিক করমু, নাইলে প্রচুর পরিমাণে পুনর্গঠন হওয়া প্রয়োজন। তাই কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকাও বিপদ, আবার কম থাকাও বিপদ। বেশি থাকাও বিপদ, কম থাকাও বিপদ, মাঝামাঝি থাকতে হইব। বোঝা গেছে? তো লাইনটা ইম্পর্টেন্ট। কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলেও এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষণও কমে যায়। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দিব এবং সালোক সংশ্লেষণও কমে যাইব। তুমি যদি বেশি পরিমাণ খাও, ফাস্টফুড যদি বেশি পরিমাণ খাও, তোমার শরীর রক্তের স্বল্পতা দেখা দিবেই। কারণ তুমি যতই ফাস্টফুড খাও না কেন, তোমার ওজন বাড়বে ঠিক আছে, তোমার ওজন বাড়বে ঠিক আছে, কিন্তু তুমি তোমার বিপদটারে নিজেই ডেকে নিয়ে আসছো। সেজন্যই পরিমাণ মতো খাবে, যেগুলা খাবার খাবে পুষ্টি উপাদান সম্পূর্ণ খাবার খাবে। আলোর ভূমিকাটা কি তা দেখো। এখন আমরা আলোর ভূমিকা দেখো। আলোর ভূমিকা, সরি, আলোর ভূমিকাটাকে তা জানি আমরা, আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পানি এবং কার্বন ডাই অক্সাইড আমরা জানি বিক্রিয়া করে শর্করা জাতীয় খাবার তৈরি করে, সেখানে সূর্যের আলো লাগে এবং ক্লোরোফিল লাগে, সেটা তো আমরা জানি। এখন সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র খোলা হয়, সূর্যালোক আছে বলেই কি তার পত্ররন্ধ্র খোলা হয়। রাতের বেলা কিন্তু সূর্য আলো থাকে না, এজন্য পত্ররন্ধ্র প্রায় বন্ধ থাকে, বন্ধ পুরাপুরি হয় না, প্রায় বন্ধ থাকে না, তার তো বাষ্পমোচন হইতে হইব, তার তো বাষ্পীকরণ হইতে হইব, আর বেশি হয়ে গেলে গুরুত্ব হয় আমরা কি তা নেসেসারি বিল, ঠিক আছে না? তাহলে কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে, এই যে কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে কি করতে পারে, প্রবেশ করতে পারে পত্ররন্ধ্র বা স্টোমার মাধ্যমে, আর খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণও করে। কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। সোজা ভাষা মনে রাখো, সূর্যের আলো পৃথিবীতে যে পরিমাণ তাপ দেয়, সূর্যের আলোটা, সেটা যদি পৃথিবীতে সেই পরিমাণ তাপ দিত, তাহলে আমরা কি কেউ থাকতাম পারলাম না। যদি আমরা পৃথিবীর না দেখা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধও যদি আমরা থাকতাম, সাপোজ ধরো বুধ হইল গিয়া পৃথিবী, তাহলে কোনো মানুষ থাকলো না, যেগুলো আছে সব কিতা গরমে একেবারে ছাই হয়ে গেল নে, গরমে কি হয়ে গেল না, একেবারে ছাই হয়ে গেল নে। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো আবার আলোকবর্ণী লাল নীল কমলা, আলোকবর্ণী কি তা লাল নীল কমলা এবং বেগুনি অংশটুকুতে সালোক সংশ্লেষণ ভালো হয়। তো পরীক্ষাত এমসিকিউ আসবে, নিচের কোনটিতে সালোক সংশ্লেষণের হার বেশি হয়? কোন থেকে যে কোনো একটা দিবে, লাল নীল কমলা বেগুনি, লাল নীল কমলা বেগুনিতে সালোক সংশ্লেষণ ভালো হয়। আর কোনটাত ভালো হয় না? সবুজ কিংবা হলুদ আলুতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। এমসিকিউ পেয়ে গেছো সুজা, এমসিকিউ এমসিকিউ ফাইলেই ভাই, এমসিকিউ ফাইলেই ভাই। বুঝা গেছে নি? একেবারে কনফার্ম থাকো, কনফার্ম 100 এর মাঝে 100 কনফার্ম থাকো, স্কুলও পাইবাই বোর্ডও পাইবাই, ঠিক আছে? ও কনফার্ম থাকো। এই জন্য আমরা মেইন বইয়ে ফোকাস করি, মেইন বই ফলে তোমার সিকিউ এমসিকিউ সংক্ষিপ্ত সব ধরনের প্রশ্ন তুমি ডেটাবেস করতে পারবে। তোমার যদি বই নাও থাকে কোনো সমস্যা না, তুমি খালি আমরা ভিডিওটা দেখিয়া যাও, সব সলভ হয়ে যাইব। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বেড়ে যায়। একটা নির্দিষ্ট সীমা পরিমাণ বাড়তে হইব, সেটা
একটা নির্দিষ্ট সীমা পরিমাণ, যেমন তার রেঞ্জ ধরলাম 40 থেকে 50-র মধ্যে কি তৈব থাকতইব। এই রেঞ্জে যদি তাকে সালোক সংশ্লেষণের হার বাড়বো। এই রেঞ্জের যদি বেশি হয়ে যায় তাহলে ক্ষতি, এই রেঞ্জের যদি কম হয়ে যায় তাইলেও ক্ষতি। তো দেখো সাইন, আলোর পরিমাণ অত্যাধিক বেড়ে গেল, দেখো তার রেঞ্জ যদি অত্যাধিক বেড়ে যায় ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যাইব। এনজাইম নষ্ট হলে তার ক্লোরোফিল উৎপাদন কম হইব, আর ক্লোরোফিল উৎপাদন কম হলে তার সালোক সংশ্লেষণের হারও কি হয়ে যাইব, কমে যাবে। তার নির্দিষ্ট ফরম্যাট কিতা, তার নির্দিষ্ট ফরম্যাট হইলে তার তরঙ্গ তৈরি থাকতে হবে 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার। কি বলছি, 400 থেকে 480 ন্যানোমিটার অথবা 680 ন্যানোমিটার। ওই যে একটা ডায়লগ আছে না, যে রিসেন্টলি বার হয়েছে বরবাদ ছবির, যে তোকে ভালোবাসতে আমার লাগছে কিতা 1 সেকেন্ড, তোরে আমার ছাড়তে লাগবে 1 ন্যানো সেকেন্ড। ঠিক আছে নি, ওটা তাকে ধরলাম ন্যানোমিটার। বোঝা গেছে? এরকম এরকম কি ডায়লগ ছিল না অন্যরকম ডায়লগ ছিল? যাই থাকুক, যাই থাকুক। বোঝা গেছে? এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা দাগিয়ে ফেলি। এখন প্রভাবক হিসেবে কি কাজ করে, আমাদের মেইন পয়েন্ট শেষ, আমাদের মেইন পয়েন্ট শেষ। এখন আমরা যেগুলা জানবো এগুলা বেসিক, মানে এগুলা তুমি হয় খর মাঝে পাইবাই, এমসিকিউ তো পাইবাই, আর নাইলে তুমি প্রশ্নের মাঝে পাবে। ঠিক আছে নি? তে দেখো, সালোক সংশ্লেষণের প্রভাবক, প্রভাবক হিসেবে আলো এবং ক্লোরোফিল ছাড়াও সালোক সংশ্লেষণে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রভাবক কাজ করে। শুধু যে আলো কাজ করে না, শুধু যে আলো কাজ করে আর ক্লোরোফিল কাজ করে না, আলো এবং ক্লোরোফিল ছাড়া আরো কিছু উপাদান কি করে, কাজ করে। তার কাজটা দুই ধরনের, এক হলো বাহ্যিক, এক হলো অভ্যন্তরিক। বাহ্যিক কাজে কোনগুলা কাজ করে, আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ লবণ, রাসায়নিক পদার্থ। ঠিক আছে নি? তো আমরা এগুলা খুব তাড়াতাড়ি জানবো। দেখো, আলো সম্পর্কে তো আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, আলো সম্পর্কে তো ইতিমধ্যে জেনে ফেলেছি, কার্বন ডাই অক্সাইড সম্পর্কেও জেনে ফেলেছি। তো আমরা জানি কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না, তার কার্বন ডাই অক্সাইড লাগবে। আমাদের যেরকম অক্সিজেন কার্বন ডাই অক্সাইড দুটোই লাগে, উদ্ভিদদেরও কার্বন ডাই অক্সাইড অক্সিজেন দুটোই লাগবে। ঠিক আছে নি? এবং এ প্রক্রিয়ায় সে খাদ্য প্রস্তুত হয় এবং তা কার্বন ডাই অক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। যে প্রক্রিয়ায় তার খাদ্য প্রস্তুত হয় সেখানে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন আছে। আর ওগো আমরা আগে জানছি যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03% বায়ুমণ্ডলে, আর জলজ উদ্ভিদে কত, 0.3, তার থেকে বেশি। কিন্তু এ প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারে। কিন্তু এ প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কি করতে পারে, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারে। পৃথিবীতে যাই আছে, বড় বড় যত বিজ্ঞানী আছে, বড় বড় যতই আছে, তারা যে আমাদের কাছে সুপরিচিত, তারা কাজের মধ্যে, তারা 100% কাজের মধ্যে 1% কাজ তারা সফলভাবে করছেন দিকে তারা আমাদের কাছে পরিচিত হইছে। এবং তুমিও ভবিষ্যতে যে কাজের দ্বারা তুমি এস্টাবলিশড হইবা সেটা হইল 100-এর মধ্যে 1%। এই 1% হইল তোমার সফলতা, এই জায়গায় পৌঁছেছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, ইভেন আমরা যেটা পড়তেছি সেটার ক্ষেত্রেও। বোঝা গেছে? এখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বাড়বে সালোক সংশ্লেষণের পরিমাণও তত বাড়বে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বাড়বে আমার সালোক সংশ্লেষণের পরিমাণও কি তত বাড়বে। আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি খুবই বেশি মাত্রায় বেড়ে যায় তাহলে আমার যে পাতার যে মেসোফিল টিস্যু আছে এই মেসোফিল টিস্যুর অম্লতাও বেড়ে যাবে, মানে অ্যাসিডটাও বেড়ে যাবে, এবং পত্ররন্ধ্র প্রায় বন্ধ বন্ধই যাইব, কিন্তু বন্ধই তো নয়, প্রায় বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হবে না। তো যেহেতু দেখো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যাধিক হয়েছে, তে আমি যদি তারে খুব বেশি পরিমাণ প্রয়োগ করি, বেশি পরিমাণ দেওয়ার ফলে যদি মেসোফিল টিস্যুর অম্লতা বেড়ে যায়, তো মেসোফিল টিস্যুর যদি অম্লতা বেড়ে যায়, আবার যদি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তাহলে সালোক সংশ্লেষণের হারও কি হয়ে যাবে, কমে যাবে। বোঝা গেছে? তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে, তাপমাত্রাও কি বিশেষ প্রভাবক হিসেবে কি করে
কাজ করে। এবং তাপমাত্রার মধ্যে একটা জিনিস দেখো, তাপমাত্রার মধ্যে একটা কাজ দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হইল গিয়া অতি নিম্ন তাপমাত্রা এবং অতি উচ্চ তাপমাত্রায় কোনো কাজই হয় না। সেটা হোক তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ক্ষেত্রে। ঠিক আছে নি? ওভার কাজও বালা নাই, আবার খুব কম কাজও বালা নাই, মিডিয়াম থাকা এটাই সবচেয়ে বেটার। ঠিক তেমনি অতি নিম্ন তাপমাত্রায় যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, 0 ডিগ্রি সেলসিয়াস, অথবা অতি উচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে এই প্রক্রিয়া চলতে পারে না। এই প্রক্রিয়া কি? এই প্রক্রিয়া কি চলতে পারে না। সলিউশন সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হলো 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পরিমিত মানে অপটিমিম তাপমাত্রা। সেটার কম হইল বিপদ, বেশি হইল বিপদ। এখন পানির ক্ষেত্রে, আমার আর 10টা মিনিট সময় দাও, শেষ হয়ে যায়। পানির ক্ষেত্রে পানি জানি সব কাজের জন্য পানি প্রয়োজন, ঠিক আছে নি? শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন পানিতে কি আসে? কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আর পানির তো বিক্রিয়া করে। ওই যে কার্বন ডাইঅক্সাইড যে বিজারিত হইতো, বিজারিত হইলে তার হাইড্রোজেন আয়ন লাগবো। তো হাইড্রোজেন আয়ন কোথা থেকে আসবে? সেই পানি থেকে আসবে। বোঝা গেছে নি? আর পানির ঘাটতি হলে পত্ররন্ধ্র স্ফীত হয়ে যায়। দেখবা না অনেক সময় মানে আমরা কই চুপসে যাওয়া, পাতা কি হয়ে যাওয়া? চুপসে যাওয়া। ঠিক সেটা কোন কারণে ঘটে? পানির ঘাটতির ফলে। যেখানে পত্ররন্ধ্র রক্ষী কোষটা, তার যে রক্ষণাবেক্ষণের জন্য যে কোষটা, সেই কোষটা স্ফীত হয়ে যায়, যারা আমরা হই চুপসে গেছে। ঠিক আছে নি? আমরা বন্ধু বান্ধবরা কই না নি কি তুই ছেড়ে তোর আজকে তুই দেখি চুপসে গেছস। ঠিক আছে, এরকম আর কি। ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়, এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে সালোক সংশ্লেষণে বাধাগ্রস্ত হতে পারে। সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না। অক্সিজেন, অক্সিজেনটাও টিম। বাতাসে অক্সিজেনের ঘনত্ব যদি বেড়ে যায়, যদি কার্বন ডাইঅক্সাইড যেভাবে বাড়ছে, অক্সিজেনের ঘনত্ব যদি বেড়ে যায়, সালোক সংশ্লেষণের হার কমে যাইব। আর অক্সিজেনের ঘনত্ব যদি কমে, তাহলে সালোক সংশ্লেষণের হার বেড়ে যাব ব্যস্তানুপাতিক। অক্সিজেনের ঘনত্ব যদি বাড়ে, ঘনত্ব যদি আমরা সাপোজ র দ্বারা ধরি, তো ঘনত্ব যদি বাড়ে তাহলে সালোক সংশ্লেষণের হার কমবো, মানে ফটোসিনথেসিস কমবো। আর যদি আমার ঘনত্ব কিতা হয় কমে, তাহলে সেটা কি তৈব বাড়বো। বুঝা গেছে নি? আচ্ছা, এখন খনিজ পদার্থ। খনিজ পদার্থ কিতা ওগু ইম্পর্টেন্ট দাগাইতেই হইবে। ক্লোরোফিলের প্রধান প্রধান উপকরণ হচ্ছে কি? নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের প্রধান উপকরণটাই হচ্ছে আমাদের নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। প্রধান উপকরণটাই হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এবং লোহার অনুপস্থিতি, সোজা ভাষায় মনে রাখবা, আয়রনের অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না। লোহা মানে আয়রন, লোহা মানে কি? আয়রন। আয়রনের উপস্থিতিতে, আয়রন মানে লোহার অনুপস্থিতিতে ক্লোরোফিল সংশ্লেষিত করে, মানে ক্লোরোফিল ভাঙতে পারে না, সোজা ভাষায় ক্লোরোফিল সংশ্লেষিত হতে পারে না, হতে পারে না। ফলে পাতাটা হলুদ হয়ে যায়। তো সোজা কথা, যে পাতা হলুদ হয়েছে তার কিতা ক্লোরোফিল সংশ্লেষিত হন না, সেখানে আয়রনের ঘাটতি আছে। সেখানে কি আছে? আয়রনের, সেখানে কি আছে? আয়রনের কি আছে? ঘাটতি আছে। মনে থাকবে তো? এখন রাসায়নিক উপাদান, আমরা জানি রাসায়নিক উপাদান যাই ব্যবহার করি না কেন, যেগুলোই বিষাক্ত সেগুলোই সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটবে। যেগুলোই বিষাক্ত, হোক বাতাসের ক্লোরোফ্লম, ঠিক আছে নি? হোক বাতাসের কি? হোক বাতাসের ক্লোরোফ্লম, মিথেন হোক বা বিষাক্ত গ্যাস হোক, যাই হোক না কেন, সেগুলোই কিতা সালোক সংশ্লেষণের ব্যাঘাত ঘটে এবং একেবারেই বন্ধ হয়ে যায়। একেবারেই কি হয়ে যাইব? বন্ধ হয়ে যাইব। এখন অভ্যন্তরীণ প্রভাবক, তেনের মাঝে যদি পরীক্ষা তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইল কি? আমি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইল গিয়া কোনটা? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইল গিয়া প্রথম লেগে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে নি? তাপমাত্রা, এমসিকিউর জন্য বলতেছি, তাপমাত্রা,
খনিজ পদার্থ, খনিজ পদার্থ। বোঝা গেছে? এখনো আমার কোনগুলো আছে? অভ্যন্তরীণ প্রভাবক। তো অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলো একটু দেখো চাই। এই শেষ আমাদের বাদে আমরা একটা এমসিকিউ সিকিউ একটা প্রশ্ন আলোচনা করবো যে আমরা যতটুকু পড়ছি ততটুকু আছে কি না। ঠিক আছে নি? তোমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে। এখন অভ্যন্তরীণ প্রভাবটা কি তা দেখো। প্রথমে হইল গিয়া ক্লোরোফিল, বাদ হইল গিয়া পাতার বয়স এবং সংখ্যা, বাদ হইল গিয়া শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম। তো ক্লোরোফিল তো আমরা জানি ক্লোরোফিল প্রয়োজনীয়তা অপরিসীম, আগেও আমরা পড়ছি আলোর উপস্থিতি আর ক্লোরোফিলের ভূমিকা যে সময় আমরা জেনেছি 2-3 পৃষ্ঠা আগে। এবং পাতার বয়স বা সংখ্যা কিটা সবসময় মনে রাখবা, কম বয়সী আর বেশি বয়সী দুটাই খারাপ। সোজা ভাষায় কিটা মনে রাখবা, কম আর বেশি, মানে বেশি বুঝলেও অসুবিধা, কম বুঝলেও অসুবিধা। তো তোমার মাঝামাঝি থাকা লাগবো। কি বলছি? কম বুঝলেও অসুবিধা, বেশি বুঝলেও অসুবিধা। কম মানে কিটা কচি পাতা, কম মানে কিটা কচি পাতা, আর বেশি মানে কিটা বয়স্ক পাতা। এই দুইটাতে আমার সালোক সংশ্লেষণের হার কিটা হয়ে যায়, কম থাকে। ঠিক আছে নি? আর মধ্যবয়সী মাঝামাঝি থাকাটাই বেটার। মধ্যবয়সী পাতার সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে। মুখস্থ করা লাগবো নি? আশা করি লাগতো না। পাতার সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষণ বেশি হয়। তাহলে মধ্যবয়সী পাতার সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে, সেজন্য কি তা পাতার সংখ্যাও কি তা থাকে বেশি থাকে। খসি পাতার বয়স্ক পাতা কম থাকে। হয় খসি পাতা আস্তে আস্তে মধ্যবয়সী হইব, আর বয়স্ক পাতা জড়িয়া পড়ি যাইব। এখন আর শর্করার পরিমাণ এখানে দাগাইয়া দেওয়া তার দরকার তোমার তান্ডে বাতে কইবে যে শর্করার পরিমাণ। তা আমরা জানি সালোক সংশ্লেষণে যেগুলাই কাজ করে সেগুলাই শর্করার পরিবহন কম হলে সেখানে জমা থাকে। সালোক সংশ্লেষণ চলাকালীন শর্করার পরিমাণ যদি কম হয়, আমার সালোক সংশ্লেষণের কাজ চলে। তা সালোক সংশ্লেষণের যদি কাজ চলে, সালোক সংশ্লেষণের যদি সালোক সংশ্লেষণের যদি আমার কাজ চলে, তাহলে কাজটা চলাকালীন সময় শর্করার পরিমাণ কম হলে সেখানে জমা থাকে। ঠিক আছে নি? আর বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সেখানে সালোক সংশ্লেষণের গতি মন্থর থাকে না। বিকালে তোমার অত্যাধিক তাপমাত্রা থাকে না, তোমার তাপমাত্রা 22 থেকে 35 রেঞ্জের মধ্যে থাকে। তোমার 35-এর বেশিও যায় না, আবার 22-এর নিচেও আয় না, তোমার মাঝারি থাকে বিকেল বেলা। এই বিকেল বেলায় আমার কি হয়, সালোক সংশ্লেষণের গতিটা মন্তর থাকে। বোঝা গেছে? আর পটাশিয়ামের অভাবে কিতা জানি আমরা সালোক সংশ্লেষণ বেশি কমে যায়, পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণ কিতা হয়ে যায়, বেশি কমে যায়। এবং সেখানে পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে। পটাশিয়ামটা কি হিসেবে কাজ করে? অনুঘটক হিসেবে কাজ করে। প্রশ্ন থাকতে পারে অনুঘটকটা কিতা। সোজা ভাষায় মনে বা ঘটকের বিপরীতে যে কাজ করে, বা ঘটকের সহকর্মী হিসেবে যে কাজ করে। মনে করো তুমি স্কুলে যাই রে, স্কুলে ছোটবেলা প্লে নার্সারিত পড়েও, অত অসময় তোমার তো ক্লাসর, তোমার যাওয়া প্রয়োজন, তোমার সাথে সহকর্মী হিসেবে খেয়ে যাইরা, হয় মা যাইরা, অথবা বাবা যাইরা, অথবা দাদা দাদি যদি তাকইন তারা যাইরা। বোঝা গেছে না? এগুলোই লেগা অনুঘটক হিসেবে কাজ করে। ঠিক আছে? সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের কিসের কি লাগে আমাদের? এনজাইম লাগে। আশা করি তোমাদেরকে আমি সালোক সংশ্লেষণ পর্যন্ত বোঝাতে পেরেছি। ঠিক আছে নি? সালোক সংশ্লেষণ পর্যন্ত তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তো একটা টপিক দেখো, এই দুইটা পরীক্ষাত আসে, এসএসসি 25-ও আসছে, তোমাদের বেলায়ও আসবে। তোমাদের স্কুল থেকে হয় কমপক্ষে 9টা থেকে 12টা করাইবা। খরানির মধ্যে ওই যে ব্যবহারিক, সেটার মধ্যে দুটা থাকবেই। এই দুইটা থাকবেই, তোমার যেগুবার লাগে একটা দিবে, একটার মধ্যে 15 মার্ক, আর মৌখিক হইল গিয়া 5 মার্ক, এই হইল গিয়া 20 মার্ক, আর 2 মার্ক কাটার থাকে 22 মার্ক, আরো 3 মার্ক সামহাও থাকে। ঠিক আছে নি? তো এই দুইটা লেগে প্রথম হইল গিয়া আমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা, আর ক্লোরোফিলের অপরিহার্যতা পরীক্ষা। আলো আর এবং ক্লোরোফিল, আলো এবং ক্লোরোফিল। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন আমরা যারা 4 মার্কের জন্য আসে,
তোমার একটা সৃজনশীল দিব কইবা সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করো, সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করো। তো আমরা জানি সালোক সংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। বিশ্বের যতটা গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক, ঠিক আছে নি, জৈব রাসায়নিক বায়োকেমিক্যাল, ঠিক আছে নি, যত বিক্রিয়া হয় তার মধ্যে একটা। এবং সূর্যালোক এবং জীবনের মধ্যে একটা সেতুবন্ধন আছে, সূর্যালোক এবং জীবনের মধ্যে একটা কি আছে, সেতুবন্ধন আছে, ঠিক আছে নি, একটা সেতুবন্ধন আছে। এখন দেখো, সমস্ত শক্তির উৎস আমরা জানি সূর্য, এবং একমাত্র সবুজ উদ্ভিদেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে মানে খাদ্যটা তৈরি করে। এবং কোনো প্রাণী তার নিজের খাদ্য কি করতে পারে না, নিজে তৈরি করতে পারে না। আমরা যেগুলা ভাত খাই, রুটি খাই, সেগুলা সবটাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ পেয়ে থাকে, মানে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি আর কি সোজা ভাষায়। আর যেগুলা প্রাণীকুল আছে মানে অসবুজ, সেগুলা সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, হোক পরোক্ষ অথবা প্রত্যক্ষ ভাবে নির্ভরশীল। আর ওই যে সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে, এই খাদ্য প্রস্তুতটা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যেটা আমরা আগেই জানছি। তো মূল টপিকটা কি, মূল টপিক হইল পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সঠিক অনুপাত রক্ষার লাগে সালোক সংশ্লেষণ ভূমিকা বেশি। কি কইছি, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সঠিক অনুপাত রক্ষায় সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবং বায়ুতে যে অক্সিজেন থাকে, এই বায়ুতে অক্সিজেনটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। বায়ুতে যে অক্সিজেনটা থাকে, এই অক্সিজেনটা আমার বায়ুতে যে অক্সিজেন থাকে, সরি, বায়ুতে যে অক্সিজেন থাকে, এই অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.95 বার, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.033, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে আর কি সামহাও। এটা কিন্তু এমসিকিউর জন্য আসে। এখন দেখো, এগুলো আগেই আমরা পড়ছি যে পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি হোক অথবা জীবনযাপনের জন্য দুইটা গ্যাসের প্রয়োজন, প্রত্যেকেরই, একটা হলো কার্বন ডাই অক্সাইড, একটা হলো অক্সিজেন, ঠিক আছে নি। আর শ্বসন প্রক্রিয়ায় জীব কি করে, অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেনের কি হয়, স্বল্পতা আর কার্বন ডাই অক্সাইডের আধিক্য দেখা দেয়। তো পরীক্ষার প্রশ্ন আসে, নিচের কোন প্রক্রিয়ায় অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, নিচের কোন প্রক্রিয়ায় বা নিচের কোনটি দ্বারা, শ্বসন, আর কোনটি দ্বারা কার্বন ডাই অক্সাইড আধিক্য দেখা দেয়, তাও শ্বসন, ঠিক আছে নি। আর সালোক সংশ্লেষণ দ্বারা কি ঘটে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে বলে বায়ুমণ্ডলে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের সঠিক অনুপাত রক্ষিত হয়। কার্বন ডাই অক্সাইড আমার যদি ভূমিকা সালোক সংশ্লেষণের ভূমিকা বা অপরিহার্যতা পরীক্ষা বা অপরিহার্যতা আলোচনা করো 4 মার্কের জন্য, তাহলে তোমাকে এগুলা দিতে হইব। বন্ধুর মাঝে ইম্পর্টেন্ট লাইন তোমাকে কি লিখতেই হবে যদি সলিড মার্ক পেতে চাও। বুঝা গেছে, বুঝা গেলে এখন চাও। এখন মানব সভ্যতার অগ্রগতিতে সালোক সংশ্লেষণ প্রত্যক্ষ পরোক্ষ সোজাসুজিভাবে নির্ভরশীল। সেটা কিভাবে দেখো চাই, অন্ন বস্ত্র শিল্প সামগ্রী, দেখো অন্ন বস্ত্র শিল্প সামগ্রী, যেটা নাইলন, রেওন, কাগজ, সেলুলোজ, কাঠের মূল উপাদান লেখা সেলুলোজ, রাবার, ওষুধ জাতীয় যেমন কুইনাইন, মরফিন, জ্বালানি, কয়লা, এগুলা উদ্ভিদ থেকে পাওয়া যায়। যাই দেখি না কেন সেগুলোই উদ্ভিদ থেকে পাওয়া যায়। পৃথিবীতে প্রথমেই প্রাণীর বদলে উদ্ভিদ সৃষ্টি হয়েছে। আমরা যদি একটু সৃষ্টিকর্তার ব্যতি রেখে যাই, মানে নাস্তিকের ব্যতি রেখে যাই, তাহলে আমরা কল্পনা করতে পারি প্রাণীর হওয়ার আগে আগে পৃথিবীতে অস্তিত্ব আইছে উদ্ভিদের, ঠিক আছে নি। আচ্ছা, তাই সালোক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস এবং বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, সালোক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা কি হয়ে যাব, বিলুপ্ত হয়ে যাবে। তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যে সময় সালোক সংশ্লেষণ থাকতো না, ঠিক আছে নি। এজন্যই সালোক সংশ্লেষণকে জীবজগতের কি বলা হয়,
সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া বলা হয়। আর আজ থেকে তুমি 5 বিলিয়ন বছর আগের কথা হওয়ার পরবর্তী 1 বিলিয়ন বা 2 বিলিয়ন পরের কথা হও না এখানে, এখানে কোনো গ্যাসীয় অক্সিজেন ছিল না। পরবর্তীতে পৃথিবী যে সময় ধ্বংস হয়ে যাবে অক্সিজেন আর থাকতো না। আর 5 মিলিয়ন বছর আগেও কিন্তু অক্সিজেনের কোনো চাহিদা ছিল না। বোঝা গেছে নি? ওকে, তারপরে সালোক সংশ্লেষণ টপিকটা শেষ করছি। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার প্রশ্ন কি আসতে পারে, ঠিক আছে নি? প্রশ্ন কি আসতে পারে সেটা তোমাদের মাথায় আসতে পারে, ঠিক আছে নি? তো প্রশ্নটা দেখো, আমি একটু তোমাদেরকে একটু ব্যাখ্যা দেই যে তোমাদেরকে মনে করে একটা পাতা দিয়ে দিল। সাপোজ ধরো তোমাদেরকে একটা পাতা দিয়ে দিল। সাপোজ ধরো তোমাদেরকে একটা কি দিয়ে দিল? পাতা দিয়ে দিল। সাপোজ ধরো তোমাদেরকে একটা কি দিয়ে দিল? পাতা দিয়ে দিল, ঠিক আছে নি? পাতার মাঝে মনে করে এখানে দিয়ে দিল অক্সিজেন, ঠিক আছে নি? অক্সিজেন দিল, এটা আমি দিলাম মনে করে এক্স দিলাম, সাপোজ ধরো এক্স, ঠিক আছে নি? এখন ওই যে এক্স আর উপরে মনে করে আমি সূর্য দিলাম, উপরে আমি কি দিলাম? সূর্য দিলাম সাপোজ ধরো। তো এখানে তোমাদেরকে 3 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে যে এক্স চিত্রটি সংগঠিত প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। এক্স চিহ্নিত, ওই যে এক্স চিহ্নিত সেটা কি সংগঠিত প্রক্রিয়া। সেটা কোন প্রক্রিয়া সংগঠিত হয়েছে? সালোক সংশ্লেষণ। কোন প্রক্রিয়া সংগঠিত হয়েছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয়েছে। বোঝা গেছে নি? এরকম প্রশ্ন থাকতে পারে। অথবা ক মার্কের জন্য আমি বলছি, খ মার্কের জন্য থাকতে পারে যে উদ্ভিদের খাদ্য তৈরিতে পাতার বয়সের কিরূপ প্রভাব পড়ে। মানে উদ্ভিদের যদি খাদ্য তৈরি করা লাগে তাহলে কচি পাতা, আমি বলছি না কচি পাতা আর বয়স্ক পাতা কিতা হয় আমার সালোক সংশ্লেষণের হার কম হয়। এই কথাটাই কইছি, পাতার বয়সের প্রভাবটা ব্যাখ্যা করো। কচি কি তৈব, মাঝারি কি তৈব, বয়স্ক কি তৈব, এরকম প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? অথবা তোমার একটা বিক্রিয়া দিতে পারে, তোমার একটা কি দিতে পারে? বিক্রিয়া দিতে পারে। ওই যে যেটা আমরা আগে পড়ছি, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু, সরি 12 অণু, 12 অণু পানির সাথে বিক্রিয়া করি মনে করো এ প্লাস বি প্লাস সি উৎপাদন করে, ঠিক আছে নি? এখন কইতে পারে সূর্যালোকের উপস্থিতিতে, ওগুলো দিলাম আমি 1 নং বিক্রিয়া। সূর্যালোকের উপস্থিতিতে 1 নং বিক্রিয়ায় আমার 1 নং বিক্রিয়া কিভাবে সংগঠিত হয়? সূর্যালোকের উপস্থিতিতে 1 নং বিক্রিয়া আমার কিভাবে সংগঠিত? 1 নং মানে এ বি সি, হয় এ থাকতো না, বি থাকবো, সি থাকবো, অথবা এ বি সি কোনোটাও থাকতো না। তো এ মানে গ্লুকোজ, বি মানে আমার কার্বন ডাই অক্সাইড, সি মানে হইল গিয়া পানি, অথবা ওখানে পানি লিখতে পারো, ওখানে কার্বন ডাই অক্সাইড লিখতে পারো। বোঝা গেছে না? বোঝা গেছে না? তো সেটা কোন প্রক্রিয়া? সালোক সংশ্লেষণের উপস্থিতিতে। সালোক সংশ্লেষণ। আর আমরা জানি সালোক সংশ্লেষণের 2টা পর্যায়, এক হইল গিয়া আলোক পর্যায়, এক হইল গিয়া আলোক নিরপেক্ষ পর্যায়। এই অতটুকু আলোচনা করবাই। ওই যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া অন থেকে শুরু করবা, করিয়া তোমরা ওটা দিবাই, ও জায়গাটা লিখবাই আর ও জায়গাটা লিখবাই, শেষ। বোঝা গেছে? ও জায়গাটা দিতেই হবে। বোঝা গেছে? আচ্ছা, আর একটা মিক্সচার প্রশ্ন আর শোষণের সাথে, সময় আমরা শোষণ নিয়েই আলোচনা করব। শোষণে কি কি যাবতীয় আছে, ঠিক আছে? শোষণে কি কি যাবতীয় আছে। এখন আরেকটা দেখো, আরেকটা কি টাইপের প্রশ্ন থাকতে পারে যে আমি এগুলো সব কিন্তু বোর্ডের প্রশ্ন দিলাম রিসেন্টলি যে টাইপ আসছে 23-22, ঠিক আছে নি? 23-22 কিভাবে প্রশ্ন আসে সেটা আমি দিলাম। আর একটা প্রশ্ন থাকতে পারে, মনে করো এক্স এবং ওয়াই দিয়ে দিল, তোমাদেরকে দিয়ে দিল কি এক্স আর ওয়াই দিয়ে দিল। আর এক্স বললো তোমাদের উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, উদ্ভিদের খাদ্য তৈরি, যেখান থেকে খাদ্য তৈরি হয়। আর 2 নম্বরটা দিল উদ্ভিদের শক্তি উৎপাদন প্রক্রিয়া, উদ্ভিদের কি শক্তি উৎপাদন প্রক্রিয়া। একটা উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়া আর একটা কি শক্তি উৎপাদন প্রক্রিয়া। এখন প্রশ্ন মনে করো দিয়ে দিল, হইল যে ওয়াই প্রক্রিয়ায় যে ধাপগুলো সংঘটিত হয় সেটা লেখো। ওয়াই প্রক্রিয়ায় যে ধাপগুলো সংঘটিত হয় সেটা লেখো। তো দেখো সাইন, ওয়াই প্রক্রিয়ায় যে ধাপগুলো সংঘটিত হয় সেটা আমরা শ্বসনে জানবো। ওয়াই মানে কি তা শক্তি উৎপাদন, আর শক্তি উৎপাদনে এটিপি,
শক্তি উৎপাদন কিতা হয় এটিপির সাহায্যে। আর যেহেতু এটিপির সাথে শক্তি উৎপন্ন হয়, এটিপি কাজ করে কিভাবে মাইটোকন্ড্রিয়া, এখানে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে নি। আর মাইটোকন্ড্রিয়া কাজ করতে হইলে, মাইটোকন্ড্রিয়া কি করতে হইলে, কাজ করতে হইলে আমার সবাত শ্বসন লাগবো। আমরা শ্বসন সম্পর্কে জানবো, ঠিক আছে নি। তার বাদের প্রশ্ন আসতে পারে সালোক উদ্ভিদে খাদ্য তৈরির প্রক্রিয়াটা কি, তা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কইছে এক্স এর ভূমিকা, এক্স এর কি ভূমিকা লিখতাম, মানে গুরুত্ব, সোজা ভাষায় কি গুরুত্ব, ঠিক আছে নি। তাই সালোক সংশ্লেষণের গুরুত্ব আমরা লিখতে পারবো, সালোক সংশ্লেষণের গুরুত্ব কি আমরা লিখতে পারবো, এক্স এর গুরুত্ব। ওই যে আমরা যে প্রথমে শিখেছি লাস্টে, একেবারে লাস্ট টপিক, একেবারেই লাস্ট টপিক সালোক সংশ্লেষণের গুরুত্ব। আমি যা দাগাইয়া দিছি তা লেখলেই হবে, আমি যা দাগাইয়া দিছি, আমি যা দাগাইয়া দিছি তা লেখলেই তোমাকে 4 এ 4 দিয়ে দেবে। তাহলে বোঝা গেছে কিভাবে প্রশ্ন আসতে পারে। আর হোমওয়ার্কের তো বললাম এটিপিকে রিচার্জেবল ব্যাটারি কেন বলা হয়, বা ও যে জৈব মুদ্রা কেন বলা হয়, ঠিক আছে নি, এগুলা প্রশ্ন আসে, ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই পার্ট 1। পার্ট 2 তে আমরা শ্বসন রিসেন্টলি দিয়ে দেব, তারপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তুমি যদি আমার ক্লাসটা ঠিকমতো করতে পারো, তো এখান থেকে তোমাদের মিনিমাম এমসিকিউ সহ, সংক্ষিপ্ত সহ 16 মার্ক থাকবে বোর্ডে। 16 মার্কের মধ্যে তুমি 16ই পাবে। আমি যেভাবে বলতেছি সেভাবে পড়ো আর লেখো, আর সবসময় মনে রাখবা নোট করবে, নোটের কোনো বিকল্প নাই। এখানে পরীক্ষার সময় ফুল বই দেখা সম্ভব না, আমার বন্ধ জয় দিন দেখ, 1 দিন 2 দিন, 2 দিনের বেশি তো দিবে না, 1 দিন 2 দিন জয় দিন দেখ, নোটের কোনো বিকল্প নাই। কারণ আমি নিজেও নোট করি, আমি নিজেও নোট করতাম, এখনো করি নোট। বোঝা গেছে? ওকে, বাই।